মা বলতেছে, কি হয়েছে মা? মা আমার চোখের কিনারায় পানি দেখে বলল, পাগলি মেয়ে, মন খারাপ করিস কেন? তোর জন্য ভালোই হবে। মায়ের বুকে মুখ লুকিয়ে বললাম, তোমাদের ছেড়ে যেতে আর ইচ্ছে করে না মা। এমন সময় মাকে ডাকতে ডাকতে এদিকে এসে দেখে আমি মাকে জড়িয়ে ধরে আছি। বাবা বললেন, কি হয়েছে? আমি বিষণ্ণ মনে তার দিকে তাকালাম। বাবা বুঝতে পারলেন আমার মন খারাপ। বাবা মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, জানিস আজ আমি কতটা খুশি একজন বাবা হিসেবে। সবাইকে গর্ব করে বলতে পারি আমি সাইমার বাবা। সবাই তোর খুব প্রশংসা করে। অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে এখানে এসেছিস। মন খারাপ করিস না মা, আল্লাহ তোর ভালো করবে। বাবা মাকে নিয়ে চলে গেল। আমিও কিছুক্ষণ পরে বাইরে বেরিয়ে দেখি আমার সব খালাতো ফুফাতো মামাতো বোনেরা সবাই এসেছে। বাইরে বের হওয়ার সাথেই সবাই আমাকে ঘিরে ধরলো। সবাই বলতেছে, এতক্ষণ কোথায় ছিলে তুই? রাত্রি গভীর হয়ে গেল, আজ আর আমি একা শুইতে পারিনি। সাথে আমার বোনেরা শুয়েছে। ওরা নানান রকমের কথা বলতেছে, হাসাহাসি করতেছে। আমি চুপ করে আছি। রাত পেরিয়ে সকাল হলো। ডেকোরেটরের থেকে লোক আসলো। তারা সব সাজিয়ে দিচ্ছে। গায়ে হলুদের জন্য আলাদা স্টেজ করা হলো। রাকিব সাহেব ফোন করলেন। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম। বাড়িতে অনেক মানুষ, তাই আর বেশি কথা বললাম না। বাইরে বের হলাম। ডেকোরেশনের কাজ পুরো দমে শুরু হয়েছে। সারা বাড়িতে ঝাড়বাতি লাগানো হলো, সাথে একটা সাউন্ড বক্স। ছোট্ট ছেলেগুলো সাউন্ড বক্স বাজাচ্ছে। পুরো বাড়ি আরও যেন রমরমে হয়ে গেল। দিন পেরিয়ে বিকেল হয়ে গেল, পুরো বাড়ি আলোয় ঝলমল করে উঠল। আমাকে একটি শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে গায়ে হলুদের স্টেজে বসানো হলো। একে একে সবার হলুদ লাগানো শেষ হলো। ভিড়ের মাঝে মাথা উঁচু করে দেখলাম বাবা দূরে দাঁড়িয়ে আমাকে হলুদ লাগানো দেখতেছে। বাবাকে ডাকলাম, কাছে আসলো। বললাম, বাবা, তুমি আমাকে হলুদ লাগিয়ে দিবে না? বাবা কিছু না বলে বাটি থেকে একটু হলুদ আমার গালে লাগিয়েই হু হু করে কেঁদে উঠল। আমিও বাবার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমিও কেঁদে উঠলাম। পরিবেশটা থমথমে হয়ে গেল। বাবা আজ মেয়েদের মতো কাঁদছে। মা বাবাকে শক্ত করে ধরেছে যেন পড়ে না যায়। সবাই বাবাকে নিয়ে গিয়ে বাইরে বসালো কিছুক্ষণ। পরে রাকিব সাহেবের বাড়ি থেকে 4-5 জন মেয়ে খুব সেজেগুজে এসেছে। রাকিব সাহেবের বাড়ি থেকে সেজেগুজে বেশ কয়েকজন মেয়ে আসলো। তাদের সাজ দেখেই বোঝা গেল তারা হলুদ লাগানোর জন্য এসেছে। তারা সবাই এক এক করে আমাকে হলুদ লাগিয়ে দিল। রাতে গোসল করানো হলো। পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল, সাথে অনেক মানুষের ভিড়। হালকা খেয়ে শুয়ে পড়লাম। খুব ধকল গেল আমার উপর দিয়ে আজকের। শোয়ার পরপরই আমার চোখে ঘুম চেপে ধরল। তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে। বাড়ির সামনে বর নিয়ে আসার জন্য গাড়ি আনা হয়েছে। সাথে আমার বোন আর ভাবিরা পাত্রকে হলুদ লাগাতে যাবে। তাদের জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বাবা মা আজ ভীষণ ব্যস্ত হয়ে গেছে। বোনেরা হলুদ শাড়ি পরে তৈরি হচ্ছে, বরকে হলুদ লাগাতে যেতে হবে। আশেপাশের মহিলারা এসে বিয়ের গীত গাইছে। রমরমে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আবার সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। কি নিয়তি আমার! নিয়তির আমাকে আবার এখানে আবার নিয়ে আসবে ভাবতে পারিনি। বোনেরা হলুদ লাগাতে চলে গেল। এদিকে পার্লার থেকে লোক আসলো আমাকে সাজাতে। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। আমাকে তারা সাজিয়ে দিচ্ছে। সাজানো শেষে আয়নাতে দেখে নিজেকে নিজেই চিনতে পারলাম না। দারুণ করে তারা আমাকে সাজিয়ে দিয়ে গেল। বিকেল হয়ে গেল। এখন বর আসার পালা। আমাকে আলাদা একটা রুমে বসানো হয়েছে। আজ আর বাবার দেখা একবারও পেলাম না। হয়তোবা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। সন্ধ্যার সময় বাইরে হইচই শুরু হলো। ভাবলাম তিনি হয়তো এসেছেন। ছোট্ট একটা বোন এসে বলল, বর এসেছে। আমার ভাই বোনেরা গেট আটকিয়েছে। চাঁদা নেওয়ার জন্য তারা চাঁদা আদায় করে ছেড়ে দিল। ভাবি এসে আমার কাছে বসে বলল, কেমন আছিস সাইমা? তাকিয়ে দেখি ভাবি মনটা ভালো হয়ে গেল। এই মানুষটা শুরু থেকে আমার সাথেই ছিল, আর আজ তার ভাইয়ের সাথে বিয়েও দিচ্ছে। ভাবিও আজ খুব সুন্দর করে সেজে এসেছেন। কি অপরূপ লাগছে তাকে। ভাবির ডাকে ভাবনা কেটে গেল। বললেন, কি রে, কথা বলবি না নাকি শুধু তাকিয়েই থাকবি? বললাম, ভাবি, আপনারা আসতে এত দেরি করলেন কেন? ভাবি বললেন, বিয়ে বাড়ি, জানিসই তো কত কাজ থাকে, তাই দেরি হলো। জানিস সাইমা, তোকে আজকের পরীর মতো লাগছে রে। বললাম, আপনাকেও খুব সুন্দর লাগছে আজকে।
এদিকে বরকে বসানো হয়েছে বিয়ে পড়ানোর জন্য। কাজী আর মৌলভী সাহেব এসেছেন। তারা সবাই অনুমতি নিয়ে বিয়ের কাজ শুরু করলেন। একজন উকিল নিযুক্ত করা হলো। তিনি কাজী আর মৌলভী সাহেবের নিয়ম অনুযায়ী আমার কাছে তার পরিচয় দিয়ে বিয়ের জন্য কবুল বলালেন। আমি কবুল বলে দিলাম। তারপর উকিল আবার তার কাছে গেল, সেখানে মৌলভী তাকেও কবুল বলালেন। আমাদের বিবাহ সম্পন্ন হলো। রাকিব সাহেব আর আমি এখন থেকে স্বামী স্ত্রী, এক ঐশ্বরিক বন্ধনে আবদ্ধ হলাম। ভাবি পাশে বসে বলল, বনু, তুই ভাইয়ের বউ হয়ে গেলি। কি যে খুশি লাগতেছে আমার বলে বোঝাতে পারবো না। রাত অনেক হয়ে গেল। এবার আমার বিদায়ের পালা। মনটা আর চাচ্ছে না বাড়ি ছেড়ে চলে যায়। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না। যেখানে জন্ম হওয়াটা সেটা বাবার বাড়ি, আর যেখানে চলে যাচ্ছি সেটা স্বামীর বাড়ি। মায়ের সাথে গাড়ির দিকে তাকিয়ে যাচ্ছি। বাড়ি থেকে বের হতেই বাবা সামনে আসলেন। তাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। বাবাও কেঁদে উঠলেন। কত চড়াই উতরাই পেরিয়ে আজ এই অবস্থানে এসেছিলাম। যাদের হাত ধরে সেই তাদেরকেই আজ ছেড়ে যাচ্ছি। গাড়ির কাছে গিয়ে আমরা বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লাম। তারপর আমাকে বিদায় দেওয়া হলো। গাড়িতে আমি আর রাকিব সাহেব পাশাপাশি বসলাম। গাড়িটা চলছে, আমি খুব ক্লান্ত, তাই তেমন কিছু বলিনি। খুব ঘুম পাচ্ছিল, তাই জানলায় মাথা হেলান দিতেই ঘুমিয়ে গেলাম। গাড়িটা কখন যে রাকিবের বাড়িতে এসেছে বুঝতেই পারিনি। দেখলাম আমি রাকিবের কাঁধে মাথা রেখেছি। রাকিব সাহেব বলল, চলো এবার নামি। রাত অনেক হয়ে গেছে। আমরা নামলাম। বাড়িটা মাঝারি, তেমন মানুষজন নাই, সামান্য কয়েকজন দাঁড়িয়ে আছে। বুঝলাম রাকিব সাহেবের নিজের তেমন কেউ নাই। ভাবি আমাকে সাথে করে বাড়িতে নিয়ে গেল। সব কিছু বেশ সাজানো গোছানো। রাকিব সাহেব আসলেই খুব পরিপাটি মানুষ। ভাবি সবাইকে বলল, সারাদিন আজ এদের খুব ধকল গেছে, তাই আর এদেরকেও বিরক্ত করিস না। ভাবিকে বললাম, ভাবি, ওরা ছোট মানুষ, করুক আজকে একটু মজা। বাচ্চা মেয়েগুলো আমার কথা শোনা মাত্রই সবাই বলল, ভাবি কত ভালো গো। তারপর তারা হই হুল্লোড় করে আমাকে বাসর ঘরের দিকে নিয়ে গেল। ঘরটায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম। বাচ্চা মেয়েগুলো কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে। একটা মেয়েকে বললাম, আপু তোমরা সাজিয়েছ? সে মাথা নাড়ালো। বললাম, খুব সুন্দর হয়েছে। ওরা সবাই খুব খুশি হলো। রুমে আমাকে বসিয়ে ওরা দরজায় দাঁড়িয়ে আছে রাকিব সাহেবকে আটকিয়ে টাকা নেওয়ার জন্য। কিছুক্ষণ পরে রাকিব সাহেব আসলো। মেয়েগুলো দরজা আটকিয়ে বলল, আগে টাকা দিতে হবে, তারপরে রুমে প্রবেশ করতে হবে। রাকিব সাহেব তাদের কাছে নানা রকমভাবে অনুরোধ করতেছে রুমে আসার জন্য। কি শোনে কার কথা? আমি শুধু ওদের কারবার দেখে হেসে যাচ্ছি। এক পর্যায়ে তারা 500 টাকা নিয়ে চলে গেল। রাকিব সাহেব দরজা লাগিয়ে বিছানায় বসলেন। আমি ঘোমটা টেনে বসলাম। উনি আস্তে করে বললেন, আজ খুব ধকল গেছে সামিয়া, ঘুমিয়ে পড়ো। আমি দেখলাম তুমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করেই এসেছো। আমার মনে হচ্ছে আমাদের বোঝাপড়ার জন্য সারা জীবন পড়ে আছে। ওনার কথা শুনে অনেকটা সম্মান চলে আসলো। বুঝলাম মানুষটা অনেক যত্নশীল। তার পরিচয় তার কথাতেই পাওয়া যায়। তারপর বললাম, আপনিও খুব ক্লান্ত হয়ে গেছেন। উনি হেসে বললেন, আমার আবার ক্লান্ত? বললাম, কেন? আপনি কি মানুষ নন? ক্লান্তি নেই মানে? মুখের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, আমার জীবনটাই এভাবে কাটিয়েছে সাইমা, কেউ বলার ছিল না। ছোটবেলায় আপুর বিয়ের পর আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম, যার জন্য আমার খেয়াল করার কেউ ছিল না। বললাম, আপনার বাবা মা কতদিন আগে মারা গেছেন? উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যখন খুব ছোট ছিলাম তখন। এরপর উনি আমাকে ওনার জীবনের নানান চড়াই উতরাই পেরোনোর গল্প শোনালেন। ওনার কথা শুনে বুঝতে পারলাম কেন উনি আমাকে বিয়ে করেছেন। ওনার কথা শুনে আমার চোখে জল ছলছল করে উঠল। উনি বললেন, আরে মন খারাপ করছো কেন? এখন তুমি এসেছো, আমরা দুজনে মিলে সব পরিবর্তন করব। উনি আমাকে ঘুমানোর কথা বলে নিজেই গল্প করতে করতে প্রায় সারা রাত কাটিয়ে দিলেন। ফজরের আজান হলো। উনি আজ রুমের মধ্যেই নামাজ আদায় করে নিয়ে আমাকে বললেন, সাইমা, সকালে উঠে গোসল করে নিও প্লিজ। আর শোনো, আমরা আগে দুজনে ভালো করে ফ্রি হয়ে নেই, কেমন? ওনার কথা শুনে আমার খুব হাসি পেল। ছেলে মানুষ কিন্তু খুব লাজুক। ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠলাম, বাড়িতে হইচই শুনে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। পাশে দেখি উনি নাক ডেকে ঘুমাচ্ছেন।
ডাক দিলাম, উনিও তাড়াহুড়ো করে উঠলেন। গোসল করে বাইরে বের হলাম। বাড়িতে অনেক মানুষ এসেছে। তারা নতুন বউ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আলাদা একটা রুমে ভাবি আমাকে বসালেন। সেখানে সবাই আসতে লাগলো। বিয়েটা মোটামুটি ভালোভাবেই পার হলো। বেশ কিছুদিন চলে গেল। আমি আবার আমার ডিউটিতে যোগ দিলাম। এই কয়দিন বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। সবকিছু আবার পুনরায় শুরু করলাম। রাকিব সাহেবও কাজে যোগ দিলেন। বাড়িতে দিনের বেলা কারোর থাকা হয় না। আমার ডিউটি আগেই শেষ হয়, তাই আগেই বাড়িতে ফিরতে পারি। বাড়িতে ফিরে আমি ওনার জন্য রান্না করে নেই। এই কয়দিনে উনি আমার রান্নার খুব ভক্ত হয়ে গেছেন। আমার হাতের রান্না ছাড়া ওনার নাকি আর ভালোই লাগে না। রাতে বাড়িতে আসলেন আর এসেই বললেন, সাইমা রেডি হও, কিছু কেনাকাটা করতে হবে। বললেন, আজকের বেতন পেলাম আর বিয়ের পর তোমাকে কিছুই কিনে দেয়নি, চলো। আমি কিছু না বলে রেডি হয়ে ওনার সাথে বেরিয়ে পড়লাম। রাতের ঠান্ডা হাওয়ায় ওনার সাথে রিকশায় যেতে ভালোই লাগতেছে। বাড়ি থেকে বাজার কাছে হওয়ায় যেতে খুব একটা সময় লাগলো না। উনি আমাকে একটা কসমেটিক্সের দোকানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমার জন্য চুড়ি পছন্দ করে নিজের হাতে পরিয়ে দিচ্ছেন। আমাদের পাশের দোকান থেকে একজন লোক বেরিয়ে যেতেই আমার দিকে তাকালো। আমি অবাক তার দিকে তাকিয়ে আছি। সেও অপলক তাকিয়ে আছে আমার দিকে। আজ বহুদিন পর আমার প্রথম স্বামী আকাশের সামনাসামনি হলাম। আহ, তার অবস্থা দেখে আমি খুব শান্তি পেলাম। চেহারা মলিন হয়ে গেছে, ফুটানি শেষ। এই মানুষটাই একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, ভেঙে দিয়েছিল আমার সাজানো সংসারটা। সেদিন আমার কোথাও ঠাঁই হচ্ছিল না। রাকিব সাহেবের বোন আমাকে সেদিন আশ্রয় দিয়েছিল। আমি আকাশকে দেখে রাকিব সাহেবকে বললাম, চুড়িগুলো পরিয়ে দিন। রাকিব সাহেব খুব খুশি হয়ে আমার হাতে চুড়ি পরিয়ে দিলেন। সে আমাদের দুজনকে দেখে চলে গেল। হয়তো ভেবেছিল আমি হয়তো বাপের বাড়িতে পৌঁছে মরতেছি। রাকিব সাহেব আমাকে সাথে নিয়ে তার ইচ্ছে মতো অনেক কিছু কিনে দিলেন। বাড়িতে ফেরার সময় রাকিব সাহেব বলল, জানো সাইমা, আমার খুব ইচ্ছা ছিল নিজের বউকে মনের মতো করে সাজাবো। বললাম, শুধু বউকে সাজালেই হবে, সংসার সাজাতে হবে না? তিনি বললেন, আমার সংসার তো তুমিই সাইমা। তিনি আমাকে শক্ত করে ধরে আছেন যেন পড়ে না যায়। বাড়িতে ফিরে আসলাম। উনি কিছু খেলেন না আর আমিও কিছু না খেয়েই শুয়ে পড়লাম। বেশ কিছুদিন চলে গেল। আজ আমার প্রথম বেতনের দিন। রাকিব সাহেবকে বললাম আমার সাথে যাবেন। তিনি রাজি হলেন। ব্যাংকের সামনে গিয়ে দেখি বাবা মা আর ভাই সবাই এসেছে। আমি রাকিব সাহেবের দিকে তাকালাম। উনি মুচকি হাসলেন। বাবাকে অনেক দিন পর দেখলাম। দৌড়ে কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। মা আর ভাই আমাদের দুজনকে জড়িয়ে ধরলো। বললাম, কেমন আছো সবাই? বাবা বলল, আমরা সবাই ভালো আছি। মা আমাকে বলল, শুধু বাবাকেই তুই বেশি ভালোবাসিস। মাকে বললাম, না মা, তোমাদের সবাইকে খুব ভালোবাসি। বাবা যে আমার শুধু বাবাই নয়, একজন প্রকৃত বন্ধু। চোখ ছলছল করে উঠল। বাবা কপালে চুমু এঁকে দিলেন। আমি রাকিব সাহেবকে নিয়ে ব্যাংকে ঢুকলাম। বেতনের টাকা তুলে বাইরে এসে রাকিব সাহেবের হাতে অর্ধেক টাকা দিয়ে বললাম, বাকি টাকা বাবাকে দেই। উনি আমার হাত থেকে পুরো টাকা নিলেন। তারপর আমাদের সবাইকে নিয়ে একটা হোটেলে গেলেন। সেখানে থেকে তিনি আমাদের সবাইকে বাড়িতে নিয়ে আসলেন। রুমে সবাইকে বসিয়ে উনি বাবার কাছে গিয়ে বললেন, বাবা, আমি আপনার মেয়েকে ঠিকই চিনলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে আজও চিনতে পারল না। সে বোঝার চেষ্টাও করলো না আমি কেমন। বাবা বলল, কি হয়েছে বাবা? উনি বললেন, আজ ওর প্রথম বেতন পাওয়ার দিন ছিল। সেই হিসাবে আমি আপনাদের সবাইকে ডেকেছি। আমার তো বাবা মা নাই, শুধু একটা বোন আছে। আমি আপনাদেরকে বাবা মা মনে করি। তারপর উনি টাকাগুলো পকেট থেকে বের করে কিছু টাকা নিজের কাছে রেখে পুরো টাকা বাবার হাতে দিলেন আর বললেন, বাবা, আপনার মেয়ের রোজগারের টাকা আপনার কাছে রাখেন। আমি এই জন্যই আপনাদের ডেকেছিলাম। উনি আমাকে বললেন, যতদিন ভাইয়ের পড়াশোনা শেষ করে চাকরি না পাচ্ছে, এতদিন তুমি সম্পূর্ণ টাকাটা বাড়িতে পাঠাবে। আমি তাতেই খুশি। ওনার চোখ চিকচিক করছে। বললেন, বাবা মাকে খুশি রাখবে। ওনার কথা শুনে আমার চোখ ভিজে গেল। মা বাবা বাকরুদ্ধ হয়ে গেছে। বাবা আমাকে বলল, বলেছিলাম না তোর একজন ভালো মানুষ পাবি, দেখ আজ তার প্রমাণ। বিকেলে বাবা মা চলে গেল। সন্ধ্যার একটু আগেই ভাবি আসলো। ভাবিকে দেখে কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? ভাবি বললেন, আমি না তোর আপু হই,
এমন সময় রাকিব সাহেব আসলো। ভাবিকে দেখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রাতে সবাই একসাথে খাচ্ছি। খাওয়া শেষে রাকিব সাহেব বাইরে চলে গেলেন। আমি আর ভাবি রুমে বসে গল্প করতেছি। এমন সময় আমার মাথা ঘুরবার মতো মনে হলো। আমি ভাবির গায়ে হেলান দিলাম, বললাম আমার মাথা ঘুরতেছে ভাবি। ভাবি আমাকে বুকে জড়িয়ে মাথায় কিছুক্ষণ বাতাস করলেন। কিছুক্ষণ পরে বমি হলো। ভাবি রাকিব সাহেবের কাছে ফোন করলেন। রাকিব সাহেব স্থানীয় একজন চিকিৎসককে নিয়ে আসলেন। তারপর সেই চিকিৎসক আমার হাত দেখলেন। কিছুক্ষণ দেখার পর তিনি হেসে উঠে বললেন, রাকিব, তোমাদের ঘরে সন্তান আসছে। ভাবি আলহামদুলিল্লাহ বলে আমাকে তার বুকে জড়িয়ে ধরলেন। রাকিব সাহেবের মুখের দিকে তাকালাম। ছেলেটার মুখ দিয়ে খুশির ঝলক বের হচ্ছে। ডাক্তারকে বিদায় করে রাকিব সাহেব রুমে আসলেন। আমি আর ভাবি বসে আছি। রাকিব সাহেব আসায় ভাবি বলল, রাকিব, বউয়ের প্রতি যত্ন নিবি, কারণ সে এখন কিন্তু তোর সন্তান পেটে ধারণ করে আছে। আমি মাথা নিচু করে আছি। এদিকে উনি আবার আমাদের বাড়িতে ফোন করে মাকে বললেন, মা একটা খুশির সংবাদ আছে। তারপরে মাকে বললেন। মা বাবা শুনে খুশি হলো। রাতে শুয়ে আছি। রাকিব সাহেব আজ থেকেই আমার যত্ন নেওয়া শুরু করেছেন। শীতের রাত, তাই যেন কষ্ট না পায় তার জন্য তিনি আমাকে আলাদা করে কাঁথা লেপ দিয়ে ঢেকে দিয়েছেন। আর ইউটিউবে গর্ভবতী নারীদের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু দেখতেছেন। একজন ছেলে বাবা হওয়া আনন্দে কতখানি খুশি হয় সেটা রাকিব সাহেবকে দেখে বোঝা যাচ্ছে। উনি ইউটিউব দেখতেছে আর আমি তার দিকে তাকিয়ে আছি। আজ সুখ যেন আমাকে ঘিরে রেখেছে। রাত কাটিয়ে সকাল হলো। বাইরে বের হয়ে দেখি বাবা মা দুজনে এসেছেন। বাবার হাতে মিষ্টির প্যাকেট। রাকিব সাহেব বাজারে গেলেন। মা বাবা আমার সাথে বসে আছেন। ভাবি বাবা মার জন্য খাবারের ব্যবস্থা করতেছে। সব মিলে একটা অন্য রকমের আনন্দ শুরু হলো আমাদের বাড়িতে। 2 মাস চলে গেল, এখন 4 মাস। আমাকে মাতৃকালীন ছুটি দেওয়া হলো। সারাদিন বাড়িতে শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছি। আজ উনি বাড়িতে তাড়াতাড়ি ফিরলেন। তারপর আমাকে বললেন, সাইমা, রেডি হও, তোমাকে চেক আপ করাতে নিয়ে যাব। আমি তৈরি হলাম। তারপর দুজনে একসাথে রিকশায় করে যাচ্ছি। ডায়াগনস্টিকে এসে আমরা বসে আছি। আমি রাকিব সাহেবের কাঁধে হেলান দিয়ে বসে আছি। হঠাৎ সামনে তাকাতে দেখি আকাশ আর নেয়া, আমার এক্স স্বামী আর সতীন, দুজনের মুখেই চিন্তার ছাপ। আকাশ আমাকে রাকিবের কাঁধে আর আমার অবস্থা দেখে গম্ভীর হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডাক্তারের চেম্বারে ঢুকলো। রাকিব সাহেব বলল, সাইমা, আকাশের সাথে কথা বললে না? আমি বললাম, কেন? উনি বললেন, আমি সব জানি সাইমা। আমি অবাক হয়ে গেলাম। রাকিব সাহেব এত কিছু কেমনে জানলেন? রাকিব সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভাবতেছ আমি কেমনে জানি তাই না? মাথা নাড়ালাম। উনি আমার পাশে বসে বললেন, সেদিন যখন তোমার ডিভোর্স হয় ওই দিন আমি আপুর বাড়িতে গিয়েছিলাম। যদিও তখন তুমি সেখানে ছিলে না। হয়তো তুমি চলে যাবার পরে আমি গিয়েছিলাম। কিন্তু আমি গিয়ে দেখি আপু খুব কান্না করতেছে। ওকে বললাম, কি হয়েছে আপু? তুই কাঁদছিস কেন? তারপরে আপু আমাকে তোমার ব্যাপারে সব খুলে বলছিল। আর জানো, তোমাকে না দেখেই তোমার প্রতি আমার আলাদা একটা মায়া সৃষ্টি হয়েছিল। আর তোমাকে বিয়ের কথা আমি নিজেই আপুকে বলেছিলাম। আর আপুটাও সেদিন খুশিতে আমাকে কেঁদে দিয়েছিল। আমি রাকিব সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি। ওনারও চোখ ছলছল করে উঠল। পাশে ভাবি ছিল, তিনি আমার কাঁধে হাত রেখে বসে আছেন। আমরা বসে আছি। আকাশ আর নেয়া কিছু সময় পর ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল। তারপর আমাদের ডাক পড়ল। আমি আর রাকিব সাহেব চেম্বারে ঢুকলাম। ডাক্তার আমার কিছু টেস্ট করে বললেন সব ঠিকই আছে। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। রাকিব সাহেব আমার খুব যত্ন নেওয়া শুরু করেছেন যাতে আমার কোনো সমস্যা না হয়। আর ভাবি তো আছেই। আমার একটা কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো, সেদিন ডাক্তারের চেম্বার থেকে আকাশ আর নেয়া মুখ শুকিয়ে বের হলো কেন? ওদের হয়েছেটা কি? আমার চিন্তিত মুখ দেখে ভাবি বললেন, কি রে, কি চিন্তা করিস? ভাবিকে সব বললাম। ভাবি হেসে বললেন, দূর, তোর খেয়ে দে কাজ নেই, অযথা বাজে বিষয় নিয়ে চিন্তা করিস। বললাম, না গো, খুব কৌতূহল হচ্ছে ওদের বিষয়ে জানার, তাই বলছি। আর এখন আমার সকল চিন্তা শুধু আমাদের সন্তানকে ঘিরে। কিছুদিন থেকে ভাবি বাড়িতে চলে গেলেন। বাড়িতে আমাকে একাই থাকতে হয়। কয়েকদিন পর ভাবিকে কল দিয়ে বললাম, ভাবি, আমার জন্য এত কিছু করলেন আর এই সময় আপনি দূরে সরে গেলেন।
আপনি আবার আসুন, আমি আপনাকে দেখলে শান্তি পাই। ভাবি হেসে বললেন, কেন ভাই ছুটি নেয়নি? বললাম, না, এখনো নেয়নি। আপনি আসেন ভাবি। ভাবি হেসে বললেন, ঠিক আছে রে পাগলি, এই হলো আমার ননদ, ঠিক মায়ের মতোই ভালোবাসে আমাকে। ঠিক সন্ধ্যার সময় ভাবি এসে উপস্থিত হলেন। এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, বুনু, তুই এমন করে ডাকলি, না এসে পারলাম না। বললাম, ভাবি, কি যে শান্তি পাচ্ছি আপনাকে দেখে। ভাবি হাসলো। বললাম, আপনি শুরু থেকে আমার সাথে ছায়ার মতো ছিলেন, আর এই দিনে আপনি দূরে সরে যেতে চান কেন? ভাবি বলল, না রে, তোর দুলাভাই থাকলে তো আসতেই পারতাম না, আর আমারও খুব ইচ্ছে হয় তোর সুখ দেখতে রে। তুই আরও সুখী হ। আমার ভাইকে শক্ত করে তুলিস, ও কিন্তু খুব নরম। কৌতূহলের বশে বলেই ফেললাম, ভাবি, ওদের বাড়ির কি অবস্থা এখন? ভাবি হেসে বলল, তোর এখনো ওদের খবর নিতে হবে? হুম। আমি চুপ করে থাকলাম। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলল, আহারে, মন খারাপ করছিস বুঝি? তারপরে ভাবি বলল, সেদিন যখন যাই গিয়ে আমি ওদের বাড়ি থেকে ঝগড়াঝাটির আওয়াজ পাচ্ছিলাম। আশেপাশের কিছু মানুষ বলছিল একজনকে তাড়িয়ে সংসার করতে এসেছিল, আজ তার অভিশাপেই এমন হলো। সংসারে অভাব অভিযোগ শুরু হলো। আমি ভাবির কথাগুলো কান পেতে শুনছিলাম। এমন সময় রাকিব সাহেব আসলো, হাতে দুটো খাবারের প্যাকেট, কিন্তু আমরা ভাবিসহ তিনজন। রাকিব সাহেব বোনের সাথে কথা বলে আমার হাতে প্যাকেটগুলো দিয়ে বললেন, এগুলো তোমরা দুজন খেয়ে নাও। বললাম, আপনি খেয়েছেন? উনি হুম বলে ফ্রেশ হতে গেলেন। ভাবি আর আমি খাচ্ছি। ভাবি বলছে, জানিস সাইমা, ভাই কিন্তু খায়নি, আমি ওকে চিনি, ওর খাবারটা আমাকে দিয়েছে। ভাবি একটা বাটি এনে নিজের থেকে খাবার তুলে ভাইয়ের জন্য রাখছেন। আমিও আমার অর্ধেক খাবার ওই বাটিতে রেখে বাকিগুলো খেয়ে নিলাম। রাকিব সাহেব রুমে আসলেন। ভাবি বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নে ধর, খেয়ে নে, খুব মদ হয়ে গেছিস না? ভাবি হেসে বললেন। রাকিব সাহেব খাচ্ছে, আর তার বোন পাশে বসে আছে। মনে হচ্ছে মা তার ছেলেকে আদর করে খাওয়াচ্ছে। কি অপরূপ লাগছে তাদের। খাওয়া শেষে রাকিব সাহেব বলছে, আপু, আজ তুই সাইমার সাথে শুয়ে পড়। ভাবি আর আমি শুয়ে আছি। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বললাম, ভাবি, ওদের তাহলে বিচার শুরু হয়েছে, তাই না? ভাবি বললেন, বিচার হচ্ছেও। আমরা ঘুমিয়ে গেলাম। সকাল হলো। সকালে ঘুম থেকে দেখি ভাবি রান্না করতেছে। রাকিব সাহেব রেডি হচ্ছেন। ধরপড় করে উঠে ভাবিকে বললাম, আমাকে ডাকবেন না আপনি? ভাবি বললেন, পাগলি, এই শীতের সময় তুই এত সকালে উঠলে পেটের সন্তানের সমস্যা হবে। রাকিব ডাকতে চাইছিল, আমি ডাকতে দেইনি। ভাবি আর আমি কথা বলতে বলতে তাকিয়ে দেখি বাবা আর মা এসেছে। তাদের হাতে অনেক কিছু। বাবাকে ভাবি সালাম দিল, ভালো মন্দ জিজ্ঞেস করলো। ভাবি সালাম দিয়ে বাবাকে কেমন আছে জিজ্ঞেস করলো। বাবাও ভাবিকে খুব পছন্দ করে, কারণ তার জন্যই আমার এই বাড়িতে বিয়ে হয়েছে। বাবা ভাবিকে বললেন, মা, তুমি কবে আসছো? ভাবিও আমাকে দেখিয়ে বলতেছে, বুড়ো দিন দিন ছোট বাচ্চা হয়ে যাচ্ছে তো, তাই সে বারবার আমাকে ডাকে। বাবাও বললেন, ভালো মানুষকে সবাই পছন্দ করে মা। তারপর ভাবি বাবাকে রুমে নিয়ে গেলেন। বাবা আর মা দুজনের রুমে। ভাবি আমাকে বলল, যা, বাবা মায়ের সাথে গিয়ে কথা বল। এমন সময় রাকিব সাহেব, তিনিও ভিতরে আসলেন। হাতে দুটো বড় মাছ এনে বলতেছে, আপুকে এই দুটো রান্না করতে বলো। বললাম, বাবা মা এসেছে। রাকিব সাহেব বাবা মায়ের কথা শুনে ধরপড়িয়ে রুমে গেলেন। বাবা মাকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। আমিও রুমে গেলাম। বাবা রাকিব সাহেবকে বলতেছে, বাবা, আমরা ঠিক করেছি সাইমাকে আমাদের কাছে নিয়ে যাব। ডেলিভারি না হওয়া পর্যন্ত ও আমাদের কাছেই থাকুক। রাকিব সাহেব মাথা নিচু করে থাকলেন। বললেন, কেন বাবা? ডেলিভারি হতে আরও 4 মাস বাকি আছে, এত আগে কেন নিয়ে যেতে হবে? বাবা বললেন, আসলে বাবা, এখানে তো কেউ থাকে না, তাই বলছিলাম। আমি রাকিব সাহেবের মুখের দিকে তাকিয়ে বুঝলাম তিনি খুব মন খারাপ করেছেন। তারপরে আমি বাবাকে বললাম, বাবা, এখানে ভাবি আছে, তিনিও আমার খুব যত্ন নিচ্ছেন, একেবারে মায়ের মতোই। রাকিব সাহেবও আমার সাথে সুর মেলালেন। বাবা মা আর কিছু বলল না। রাকিব সাহেব আমাকে বাইরে ডেকে আনলেন, এনে হালকা করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তুমি চলে গেলে আমি থাকবো কি করে বলো তো? এক মুহূর্ত থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া। বললাম, জনাব, সেটা আমি ভালোই বুঝতে পারি, আপনি আমাকে খুব ভালোবাসেন। এমন সময় ভাবি পিছন থেকে বলতেছে,
ওরে বাবা, বাইরে এসেও এত পীড়িত! রাকিব সাহেব আমাকে ছেড়ে দিলেন আর ভাবিকে বললেন, আপু তুই খাবার রেডি কর, ওনারা এত সকালে এসেছেন, হয়নি, খাননি এখনো। ভাবি রাকিব সাহেবের গাল টেনে বলল, গাধা, তোকে সেসব বলতে হবে? তারপর ভাবি আমাকে বলল, কি রে, কি এমন হলো তোদের বাইরে এসে পীড়িত করতে হলো? তারপর ভাবিকে সব বললাম। ভাবিও আমাকে জড়িয়ে ধরে বলল, আমি কি তোর অযত্ন করি বল? হেসে উঠে ভাবিকে বললাম, তাহলে এবার আপনিও কিন্তু পীড়িত করলেন। ভাবি বলল, যাক, ভাইয়ের পীড়িতির কারণ বুঝলাম। বাবা মা খেয়ে দুপুরে চলে গেল। রাকিব সাহেবও চলে গেলেন। বাড়িতে শুধু আমি আর ভাবি আছি। ভাবি আমার প্রতি খুব যত্নশীল হয়েছেন। একমাত্র ভাইয়ের সন্তান হবে বলে কথা। নিজের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, দুলাভাই বিদেশে থাকেন আর ছেলেও বিদেশে, যার জন্য আমাকে সময় দিতে পারছেন। ভরসা করার মতো একটা মানুষ তিনি। এভাবে বেশ কিছুদিন চলে গেল। দিন দিন আমার পেট বড় হচ্ছে। আজ 9 মাস পূর্ণ হলো। রাকিব সাহেব অ্যাম্বুলেন্স ঠিক করে রাখলেন। উনাকে বললাম, আপনি আমায় বাবার বাড়িতে যেতে দিবেন না? রাকিব সাহেব বললেন, আমাকে এত পর করতে চাও কেন তুমি? তোমায় ছাড়া বাড়িটা শূন্য হয়ে থাকে। আমি সব ব্যবস্থা করে রাখতেছি, তোমার কোনো সমস্যা হবে না। বললাম, আপনি কেমন মানুষ বলেন তো? কয়টা দিন বাবার বাড়িতে গেলে কি এমন হতো? উনি কাঁধে হাত রেখে বললেন, তোমায় না দেখলে আমি থাকতে পারি না। ভাবলাম, না থাক, দরকার নাই, মানুষটার এত ভালোবাসা ছেড়ে আমি যাব না। উনি কপালে চুমু খেয়ে বাইরে গেলেন। খুশিতে আমার চোখ ভিজে গেল। ওড়না দিয়ে চোখ মুছতেই পেছন থেকে ভাবি বলল, কি রে, কি হয়েছে তোর? বললাম, আপনার ভাইয়ের পাগলামি কথা শুনে খুশিতে চোখ ভিজে গেল ভাবি। ভাবি বলল, তুইও আমার ভাইকে ভীষণ ভালোবাসিস, সেজন্য ওর কথা শুনে তোর চোখ জোড়া ভিজে গেছে। ভাবির সাথে কথা বলতে বলতে হঠাৎ তলপেটে ব্যথা অনুভব হলো। আমি পেট ধরে বিছানায় বসে পড়লাম। ভাবি আমায় তার সাথে হেলান দিয়ে বলতেছে, কি হলো তোর, এমন করতেছিস কেন? বললাম, ভাবি আমার পেট খুব ব্যথা করতেছে। ভাবি রাকিব সাহেবকে তাড়াহুড়ো করে ফোন দিলেন। আমি পেটের ব্যথায় ছটপট করতেছি। কিছুক্ষণ পর রাকিব সাহেব অ্যাম্বুলেন্স নিয়ে আসলেন, সাথে বাবা মাও এসেছে। আমাকে তারা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে চলল মেডিকেলের দিকে। মেডিকেলে গিয়ে ডাক্তার এসেছে, পজিশন চেক করলেন। পজিশন খারাপ দেখে উনি সিজারের কথা বললেন। তারপর সিজার করার জন্য আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় রাকিব সাহেবের দিকে তাকালাম। দেখলাম উনি যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবেন। চোখগুলো লাল হয়ে গেছে। মানুষটা কত ভালোবাসে আমায়। তাকে কাছে ডেকে বললাম, যদি আমার কিছু হয়েই যায় তবে আমাকে মাফ করে দিবেন। উনি হু হু করে কেঁদে বললেন, এটা তুমি কি বলছো সাইমা? বাবা পিছন থেকে রাকিব সাহেবকে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আল্লাহ রহম, কিচ্ছু হবে না। রাকিব সাহেব খুব অস্থির হয়ে গেলেন। আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এক পানে রাকিব সাহেবের দিকে তাকিয়ে আছি। কত ভালো একটা স্বামী পেয়েছি আমি। দরজা বন্ধ করে দেওয়া হলো। এবার আমার অপারেশন শুরু হবে। হয়তো ভালো, নয়তো খারাপ কিছু হবে আমার শরীরের। বেশিরভাগ অবশ করা হলো। মোটামুটি আধ ঘন্টার মতো লাগলো। ডাক্তার আমায় বলল, আপনার মেয়ে হয়েছে। আমি শুধু ডাক্তারের দিকে তাকিয়ে আছি। ডাক্তার হেসে বললেন, আপনি এখনো আতঙ্কের মধ্যে আছেন, যার জন্য ভয়ে কথা বলতে চাচ্ছেন না। এরপর আমাকে ওটি থেকে বের করা হলো। বাইরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে বাচ্চা দেখার জন্য। এই কি, রাকিব সাহেব কোথায়? সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু উনি কোথায়? আমাকে কেবিনে নেওয়া হলো। সবাই সেখানে উপস্থিত হলো, কিন্তু আমার পাগলটা কোথায় গেল? ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার ভাই কোথায়? তিনি বললেন, বাইরে মিষ্টি আনতে গেছে। খুব অভিমান হলো তার প্রতি, আর হিংসে হচ্ছে। মেয়েটার প্রতি মেয়েকে পাওয়ার সাথে সাথে আমার কথা ভুলে গেল। কিছুক্ষণ পর রাকিব সাহেব আসলেন, হাতে মিষ্টির প্যাকেট। ভাবির হাতে দিয়ে তিনি আমার পাশে বসলেন। বললেন, এখন কেমন আছো সাইমা? কথা বলছি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ছিলাম না জন্য মন খারাপ করছো তাই না? এবার বললাম, আমার চেয়ে মেয়েটাই আপনার কাছে দামি হলো? কথাটা বলে আমি নিজেও লজ্জায় পড়ে গেলাম। বাবা মা সবাই ছিল সেখানে। তারপর ভাবি তাদের নিয়ে বাইরে গেলেন। রাকিব সাহেব এবার আমার কপালে চুমু খেয়ে বললেন, তুমি আমার সব সাইমা। এক মুহূর্ত তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না।
4 দিন চলে গেল, আজকের আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ডাক্তার সব চেক করে আমাকে রিলিজ দিলেন। কেবিন থেকে বের হলাম। পাশে রাকিব সাহেব, কোলে নবগত সন্তান। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। ভাবি তার মোবাইলে সেটা ক্যামেরা বন্দি করলেন। এমন সময় নেয়ার মতো কাউকে দেখে আমি শক খেলাম। সাথে সেই ডাইনি মহিলা, যিনি একসময় আমার শাশুড়ি ছিলেন। সুখের এই মুহূর্তে আমি আমার দুঃখের সময়ের মানুষগুলোর সামনে উপস্থিত হলাম। ভাবিও মোটামুটি চমকে গেলেন। আমরা সবাই সবার মুখোমুখি হলাম। কতদিন পর এই মানুষগুলোকে দেখলাম। শাশুড়ি নামের এই ডাইনিকে ডিভোর্সের পর এই প্রথম দেখলাম। কিন্তু এরা কেন এই ক্লিনিকে? এক এক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা সবাই সামনাসামনি। আমি রাকিব সাহেবকে বললাম, চলুন। তারপর আমরা তাদের পাশ কেটে চলে যাওয়ার সময় পিছন থেকে শাশুড়ি নামের ডাইনি মহিলা ডাক দিলেন। পিছনে তাকালাম। উনি বললেন, কেমন আছে বৌমা? আমি রাগ চেক দিতে না পেরে বললাম, কিসের বৌমা? কার বৌমা? আমি আমার যিনি স্বামী, এই রাকিব সাহেব, তার মা বেঁচে নেই। রাকিব সাহেব আর ভাবি আমার দিকে তাকিয়ে আছে। শাশুড়ি বলছেন, জানি মা, তুমি কেন এইভাবে বলছো? আমি সেদিন যদি তোমার প্রতি সদয় হতাম, তাহলে আজ তুমিই আমার ঘর আলোকিত করে রাখতে। বাবা বলে উঠলেন, কেন? আপনাদের সুন্দরী বৌমা তো ঘর আলোকিত করার কথা করেনি। শাশুড়ি মা কেঁদে বললেন, ভাই সাহেব, আপনার মেয়েকে সেদিন বাড়ি থেকে বিদায় করেছিলাম। তার কিছুদিন পর থেকেই অশান্তি নেমে এসেছে। নিয়ার শরীর ভালো না, হার্টের সমস্যা, ওর সাথেও বন্ধ্যা হয়ে গেছে বলে শাশুড়ি হু হু করে কেঁদে উঠলেন। নেয়ার দিকে তাকিয়ে বললাম, খুব তো শখ করে আমার সংসার কেড়ে নিয়ে সুখে থাকতে চেয়েছিলে। পেরেছ সুখী হতে? অন্যের সুখ কেড়ে নিলে তার এমনিই হয়। শাশুড়িকে বললাম, আপনার বাড়ি থেকে চলে আসা ছিল আমার ভাগ্যের পরিবর্তন। আমার চাকরি তো হয়েছে, সাথে চাকুরি করা একজন ভালো মনের স্বামী পেয়েছি। নেয়া ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশও আসলো। ও আমাদের দেখে কিছু না বলে সবার পিছনে দাঁড়ালো। হয়তো লজ্জায় মুখ দেখাতে পারবে না সেজন্য। আমি রাকিব সাহেবের পাশে দাঁড়িয়ে বললাম, আপনাদের ছেলে আমার স্বামীর ধারে কাছেও আসতে পারবে না। সেদিন কত অনুরোধ করেছিলাম সংসারটা বাঁচানোর জন্য। অবশ্য ভালোই হয়েছে, ওখান থেকে এসে রাকিব সাহেবের মতো একজন মানুষকে পেয়েছি। আমার মায়ের মতো আদরের একটা ননদ পেয়েছি। জানেন, মনে মনে সেদিন কোনো অভিশাপ দেইনি, কিন্তু আল্লাহকে বিচার দিয়েছিলাম। কে জানে তিনি সেই বিচার এত তাড়াতাড়ি করবেন। আর এই যে আকাশ সাহেব, পিছনে দাঁড়িয়ে কেন আপনি? আপনার সুন্দরী বউয়ের চেহারা তো এত মলিন হলো কেন? কোথায় গেল আপনার সুন্দরী নেহার চেহারা? রাকিব সাহেব বলছেন, সাইমা থামো, এবার অনেক হয়েছে, চলো এবার যাই। আমি রাকিব সাহেবকে বললাম, চলুন, এদের সামনে আর এক মুহূর্ত নয়। ওরা আমার সাথে অন্যায় করেছে, তার শাস্তি ওরা পেয়েছে। তারপর আমরা সবাই চলে এলাম। আজ নিজেকে খুব হালকা মনে হচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।